আরে এই ছোট মতো এটা কি এনেছিস তুই? দেখে তো টিভি বলে মনে হচ্ছে। তুই জানিস না এই বাড়িতে টিভি আসা বারণ? তাড়াতাড়ি লুকিয়ে ফেল। মা যদি কোনোভাবে দেখতে পায় আমাদের কিন্তু আস্ত রাখবে না। আরে দিদি, কিছু হবে না। এটা আমরা অনায়াসে রান্নাঘরে যে কোনো কোণায় লুকিয়ে রাখতে পারবো। এমনিতেও তো আমরা সারাদিন রান্নাঘরে রান্না বান্না করি। বাড়িতে একটা টিভিও নেই যে একটু টিভি দেখবো, সিরিয়াল দেখবো। কয়েকবার টিভির কথা বলেছিলাম বলে যা বকা দিয়েছিল। আমরা তো আর টিভির কথা বলতে সাহসই পাই না। আরে মা আসছে, তাড়াতাড়ি তোমরা টিভিটা লুকিয়ে ফেলো। মা যদি একবার দেখতে পায় কিংবা বুঝতে পারে তাহলে কিন্তু আবার ভীষণ বকবে। চটপট রান্না করতে লেগে পড়ো। আসলে পারমিতা, মৌসুমী এবং দিশার শাশুড়ি মা কাঞ্চনা দেবী সিনেমা সিরিয়াল কিছুই দেখতে পছন্দ করতো না। তাছাড়া তাদের শ্বশুরমশাই রাজীব বাবুও ভীষণ স্ট্রিক্ট প্রকৃতির মানুষ ছিল। তাই ওই বাড়িতে কখনো টিভি ছিল না। পারমিতা, দিশা, মৌসুমী অনেকবার বলার পরও তাদের পরিবার কিছুতেই তাদের কথা কানে তোলে না। কি ব্যাপার, তোমরা তিন বউ মিলে আজকাল খুব গল্প করছো? রান্নাঘরটা কি গল্প করার জায়গা? তোমাদের স্বামীরা অফিসে যাবে, তাড়াতাড়ি রান্না বান্না করে খেতে দিতে হবে তো। যাও এখনই রান্না করো, একদম লেট যেন না হয়। আমার ছেলেরা যেন কেউ না খেয়ে বাড়ি থেকে না বের। কাঞ্চনা দেবী এই বলে চলে যায়। কিন্তু তিন বৌমা তাদের শাশুড়ি মায়ের কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেয়। দিশা সবার আগে টিভিটা চালিয়ে আটা মাখতে বসে পড়ে। কিন্তু টিভিতে সিরিয়াল দেখতে গিয়ে সে ভুলবশত আটাতে বেশি জল দিয়ে ফেলে। ফলে আটা মাখা মোটেই ভালো হয় না। অন্যদিকে টিভি দেখতে গিয়ে পারমিতার ভাত গলে যায়। মৌসুমীও ভুল করে তরকারিতে বেশি মশলা দিয়ে ফেলে। এসব কি রান্না হয়েছে? এই রুটিটা তো দেখে মনে হচ্ছে একদম প্যাচ প্যাচে কাদা। তরকারি তো একদমই মুখে দেওয়া যাচ্ছে না, আর ভাতটাও তো মোটেও ভালো হয়নি। এই সমস্ত খাবার দাবার কি করে খাওয়া যাবে বলতো? থাক, আমি আর আজকে বাড়িতে খাবো না, একেবারে অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নেব। রান্না করার সময় মনটা কোথায় থাকে? তোমাদের তিনজনেরই রান্না বান্নাতে ভুল হয়। তিনজনের উপর তো আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে। তোমরা সারাদিন রান্নাঘরে বসে বসে কি করো? ঠিক মতো রান্না হয় না কেন? এভাবেই কাঞ্চনা দেবী তিন বৌমাকে ভীষণই বকাবকি করে। পারমিতা, দিশা এবং মৌসুমী তিনজনেই বুঝতে পারে রান্না করতে করতে টিভি দেখতে গিয়ে তাদের রান্না বান্নায় এরকম ভুলভ্রান্তি হয়। তাই তারা তিনজন একেবারে চুপ করেই থাকে। পরের দিন কাঞ্চনা দেবী তার বাড়ির এক কোণা থেকে টিভির আওয়াজ পায়। যা শুনে কাঞ্চনা দেবী ভীষণই আশ্চর্য হয়। আমাদের বাড়িতে তো টিভি নেই, কিন্তু মনে হচ্ছে কোথা থেকে যেন টিভির আওয়াজ আসছে, তাও আবার খুব আস্তে আস্তে। কি ব্যাপার, বৌমারা কি নিজেদের ঘরে টিভি এনেছে? না না, ব্যাপারটা একবার দেখতে হবে। দেখছি এই টিভি দেখে দেখে বৌমাগুলো খারাপ হয়। এই বলে কাঞ্চনা দেবী তিন বউয়ের ঘরে টিভি খুঁজতে চলে যায়। কিন্তু সে কিছুই দেখতে পায় না, কারণ পারমিতা, দিশা কিংবা মৌসুমীর ঘরে কোনো টিভি ছিল না। তারা তিনজনে রান্নাঘরে টিভি দেখে। কিছুক্ষণের মধ্যেই কাঞ্চনা দেবী রান্নাঘর থেকে টিভির আওয়াজ শুনতে পায়। তাই সে তখনই রান্নাঘরে যায়, কিন্তু তাকে দেখেই তার তিন বৌমা সঙ্গে সঙ্গে টিভিটা লুকিয়ে ফেলে। আমি কোথা থেকে যেন টিভির আওয়াজ পেলাম, কিন্তু এখানে তো কোনো টিভি দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখছো যে এত আওয়াজ হচ্ছে? সত্যি করে বলো, আমাকে লুকিয়ে লুকিয়ে আবার বাড়িতে টিভি নিয়ে আসা হয়নি তো? তোমরা টিভির জন্য যা বায়না করছিলে, তাই তোমাদের উপর আমার কোনো বিশ্বাস নেই। আরে না না মা, আমরা টিভি পাবো কোথা থেকে? আর রান্নাঘরে যদি টিভি থাকতো আপনি তো দেখতেই পেতেন। আসলে আমরা ফোনে রান্নাবান্নার রেসিপি দেখছিলাম। আগের দিন বলছিলেন না আমাদের রান্নাবান্না খুব খারাপ হচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে একটু রেসিপি দেখে ভালো ভালো রান্না করি। আপনি বারবার রান্নাঘরে এলে আমরা মন দিয়ে কি করে রান্না করব বলুন তো? আপনি এত বকাবকি করেন যে আমার রান্না করতেই ভয় লাগে। আপনি নিজের ঘরে গিয়ে বসুন না, আমরা ঠিক সময় মতো খাবার পরিবেশন করে দেব। এই কথা শুনে কাঞ্চনা দেবী নিজের ঘরে চলে যায়। কিন্তু এদিকে তিন বউ আবার টিভি অন করে বুঝতে পারে তারা ফুটবল ম্যাচের একটা আইকনিক গোল মিস করে গেছে। তাই তারা মনে মনে শাশুড়ি মায়ের উপর ভীষণই রেগে যায়। তার উপর পাশের বাড়ির মালতী দেবী প্রতিবেশীর রান্নাঘর থেকে টিভির আওয়াজ আসছে শুনে জানালায় দাঁড়িয়ে বলে, হ্যাঁ গো বৌমারা, তোমাদের রান্নাঘর থেকে কেমন যেন টিভির আওয়াজ আসছে। তোমরা কি রান্নাঘরে টিভি লাগিয়েছো নাকি? বাবা, তোমার শাশুড়ি মা যে বলে তোমাদের বাড়িতে টিভি নেই, টিভিতে সিরিয়াল দেখলে বৌমারা নাকি খারাপ হয়ে যায়, তা তোমরা আবার টিভি দেখছো কি করে?
উফ, এই বুড়িটা দেখছি আমাদের সবাইকে এক্সপোজ করে দেবে। এই বুড়িটা যদি বলে দেয় আমাদের রান্নাঘরে সিক্রেট টিভি আছে, তাহলে মা তো আমাদের খুব বকাবকি করবে, তারপর আবার টিভিটাও কেড়ে নেবে। আরে নানা মাসিমা, এটা টিভি নয়। আপনি এত ছোট টিভি কখনো দেখেছেন? আসলে এটা বড় ফোন। আমরা ফোনেই একটু রান্না বান্নার রেসিপি দেখছি। আসলে আমরা শ্বশুর বাড়ির লোকেদের ভালো মন্দ রান্না খাওয়াতে পছন্দ করি। সারাদিন টিভি দেখলে হবে বলুন? আমরা তো শুধুমাত্র রান্নার রেসিপি দেখার জন্যই ফোনটা খুলি। বাহ, তোমরা কি রান্না বান্না করছো শুনি? 3 বৌমা মিলে যখন এত ভালো ভালো রান্না করছো, তাহলে আমি নিজের বাড়িতে আর রান্না বান্না করব না ভাবছি। তোমাদের বাড়িতে গিয়েই একেবারে খেয়ে নেব। দাঁড়াও, আমি এখনই আসছি। নাও, হয়ে গেল। কোথায় ভাবলাম অল্প কিছু রান্না বান্না করে শান্তিতে একটু টিভিটা দেখতে পাবো, তা নয়। এখন প্রতিবেশী কুটনিটা আমাদের বাড়িতে খেতে আসছে। যত সব ঝামেলা, আমার আর ভালো লাগে না। কিন্তু 3 বউয়ের আর কিছু করার থাকে না। তাদের কারোর ঠিকমতো টিভি দেখা হয় না। তাদের 3 বউকে ভালো ভালো রান্না বান্না করতে হয়। তারা দুপুরবেলা পোলাও, মাংস, বিরিয়ানি ইত্যাদি অনেক কিছু রান্না করে। তাই রাত্রিবেলা তাদের আর রান্না করার জন্য কিছু থাকে না। অন্যদিকে আজকে ভালো মন্দ খেতে পারায় বাড়ির প্রত্যেকেই খুবই খুশি থাকে। বিশেষ করে রাহুল এবং সায়ন নিজেদের বউদের প্রতি খুবই খুশি হয়। পারমিতা, তুমি চটপট রেডি হয়ে নাও, আজকে আমরা সবাই মিলে শপিং করতে যাচ্ছি। আজকে তো রাত্রেবেলা রান্না বান্না কিছুই করার নেই, তাই তোমাদের কাজের কোনো চাপও থাকবে না। আজকে আমরা অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়ে শপিং করতে পারবো। হ্যাঁ মৌসুমি, আমিও ভাবছিলাম তোমাকে শপিং করতে নিয়ে যাব। তুমি তো অনেকদিন ধরে একটা সুন্দর জামদানি শাড়ি নেবে বলছিলে, আর আজকে আমার অফিসের কাজের চাপও নেই। অন্য কোনো দিন চাপ থাকে বলে তোমাকে নিয়ে যেতে হতে পারি না। দুপুরবেলা তো অনেক ভালো ভালো খাবার দাবার খেয়ে ফেলেছি, তাই ভাবছি বিকেলবেলা একটু কোল্ড কফি খেতে গেলে কেমন হয়। আমারও আজকে সময় আছে, তাই বলছিলাম আর কি। দিশা, তুমি রেডি হয়ে নাও তাহলে। বাবা, তুমি আমাকে শপিং করাতে নিয়ে যেতে চাইছো? এই তো খুব ভালো কথা। কিন্তু দুঃখের বিষয়, আজকে তো রান্নাঘরে অনেক কাজকর্ম পড়ে আছে। আজকে আমরা শপিং করতে যেতে পারবো না। অন্য কোনো দিন না হয় শপিং করতে যাব। হ্যাঁ, আমাকেও তো রান্নাঘরে ওই সেলফগুলো পরিষ্কার করতে হবে। সমস্ত মশলাপাতি জিনিসপত্রগুলো স্টক করতে হবে। কত কাজ পড়ে আছে বলো তো? আমার তো আজকে একটুও টাইম হবে না। আমি রান্নাঘরে গেলাম। হ্যাঁ দিদি, আগে রান্নাঘরের কাজগুলো শেষ করে আসি চলো। আজকে অনেক কাজ পড়ে আছে। সব কাজ শেষ করতে গিয়ে রাত 10টা তো বেজেই যাবে। আর দেরি করো না, সবাই চলো। এই যে তুমি, আমি না হয় অন্য কোনো দিন তোমার সাথে গিয়ে কোল্ড কফি খেয়ে নেব। এই বলে 3 বৌমা তাদের হাজবেন্ডদের রিজেক্ট করে দিয়ে রান্নাঘরে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে শুরু করে। কারণ এখন ওয়ার্ল্ড কাপ চলছে, আর পারমিতা, মৌসুমী এবং দিশা ফুটবল খেলা দেখতে খুবই পছন্দ করে। তাই তারা কিছুতেই আজকের ভাইটাল ম্যাচটা মিস করতে চায় না। অন্যদিকে নিজেদের স্ত্রীদের কাছে রিজেক্ট হয়ে আকাশ, রাহুল এবং সায়নের খুব মন খারাপ করে। তারা স্বপ্নেও ভাবেনি তাদের স্ত্রীরা শপিং করতে যাওয়ার জন্য কিংবা কফি ডেটে যাওয়ার জন্য তাদের প্ল্যানটা একেবারে রিজেক্ট করে দেবে। দেখতে দেখতে রাত হয়ে আসে। অন্যদিকে রাহুল এবং সায়নও মনে মনে একই কথা ভাবতে থাকে। কি ব্যাপার, পারমিতা এখনো ঘরে এলো না কেন? এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখন তো রান্নাঘরে ওদের কোনো কাজও নেই যে রাত 12টা বেজে যাবে। পারমিতা কি রান্নাঘরে ঘুমিয়ে পড়লো? না, একবার দেখতে যেতে হবে। এমন সময় তারা 3 জন রান্নাঘরে বউয়ের খোঁজ করতে গিয়ে দেখে 3 বউ টিভিতে ফুটবল ম্যাচ দেখতে দেখতে রান্নাঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। যা দেখে আকাশ, রাহুল এবং সায়ন 3 জনেই রেগে যায়। তারা খুব ভালো মতোই বুঝতে পারে শুধুমাত্র ফুটবল ম্যাচ দেখার জন্যই পারমিতা, মৌসুমী এবং দিশা তাদের 3 ভাইকে রিজেক্ট করেছে। তারা 3 ভাই খুবই রেগে গিয়ে টিভিটা তখনই সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা, মৌসুমী, এই মৌসুমী, আমাদের টিভিটা কোথায় গেল? আমরা তো কালকে রাতে ম্যাচ দেখতে দেখতে রান্নাঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু টিভিটা তো আমাদের সামনেই চলছিল। তাহলে টিভিটা এখন দেখতে পাচ্ছি না কেন? সে কি, টিভিটা তো এখানেই ছিল, কিন্তু কোথায় গেল? আমি তো এখনই ঘুম থেকে উঠলাম, আমি তো টিভিতে হাতও লাগাইনি। তাছাড়া দিশাও তো ঘুমাচ্ছে। তাহলে কি আমাদের শ্বশুর বাড়ির লোকেরা? এমন সময় কাঞ্চনা দেবী রান্নাঘরে ঢুকে কে ভীষণই রেগে যায়। তার উপর আকাশ, সায়ন এবং রাহুল তাদের মাকে সেই ছোট টিভিটার কথাও জানিয়ে দেয়। তোমাদের সাহস তো কম নয়, তোমরা 3 জন আমার বারণ করা সত্ত্বেও একটা ছোট টিভি কিনে এনেছো। আমার উপর দিয়ে মাতব্বরি? আমার কিন্তু কোনো মতে এগুলো ভালো লাগে না। ভাগ্যিস আকাশ টিভিটা আমার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, তা না হলে আমি ওই টিভিটা ভেঙে টুকরো টুকরো করে দিতাম।
মা প্লিজ, ওই টিভিটা আমি ধার করে কিনে এনেছি, আপনি ওটাকে ভাঙবেন না। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমরা আর কখনো টিভি দেখবো না। আপনি প্লিজ টিভিটা আমাকে ফেরত দিয়ে দিন। এমন সময় রাজীব বাবুও ব্যাপারটা জানতে পেরে ভীষণই রেগে যায়, আর সে তখনই তিন বৌমার সামনে টিভিটা আছাড় মেরে ভেঙে ফেলে। তোমাদেরকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাড়িতে কোনোদিন টিভি আসবে না। তোমরা যখন আমার অমতেই বাড়িতে টিভি এনেইছো, তখন এটাই তোমাদের সব থেকে বড় শাস্তি। আর এরপরে যদি আমি বাড়িতে তোমাদের জন্য টিভি দেখতে পাই, তাহলে সেই টিভিটারও একই অবস্থা হবে। টিভি আনার আগে এই কথাটা মাথায় রেখো, বুঝেছো? সেই ভাঙা টিভিটা দেখে পারমিতা, মৌসুমী এবং দিশার ভীষণই রাগ হয়। বিশেষ করে মৌসুমীর ভীষণই খারাপ লাগে, কারণ সে নিজেই দোকান থেকে ধার করে টিভিটা কিনে আনে। আপনাদের জন্য প্রত্যেকদিন 10-20 রকমের রান্না বান্না করি, ঘর সংসারের সমস্ত কাজকর্ম সামলাই, তার বদলে একটু টিভি দেখতে পারবো না? আজকে একটু টিভি দেখেছি বলে আপনারা এভাবে আমাদের অসম্মান করলেন। না, এই অপমান আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আর এখানে থাকবো না। এভাবেই পারমিতা, মৌসুমী এবং দিশা ঠিক করে তারা আর কিছুতেই শ্বশুর বাড়িতে থাকবে না। তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে কেটে পড়ে। দেখতে দেখতে 2-4 দিন কেটে যায়। তিন বউয়ের কেউই আর শ্বশুর বাড়িতে ফিরে আসে না। উফ বাবা, তুমি টিভিটা কেন ভাঙতে গেলে বলো তো? আমি তো ভেবেছিলাম টিভিটা নিজের কাছে রেখে দিয়ে ওদেরকে একটু ভয় দেখাবো। তোমরা দুজনে মিলে আমাদের বউদের এমনভাবে ভয় দেখিয়েছো না, যে ওরা বাপের বাড়ি থেকে রাস্তায় চাইছে না। আমারও মনে হচ্ছে আমিও বউয়ের বাপের বাড়িতে গিয়ে থাকি। আমি তো এখনই চললাম। তোমাদের এই বাড়ির ফালতু নিয়মের জন্য দেখছি আমাদের সংসারটাই ভেঙে যাবে। আজকাল সবাই তো বাড়িতে টিভি দেখে, অন্তত আমাদের বউরা তো সংসারের কাজকর্ম সব ঠিকঠাক করেই করে, তাই না? তিন ছেলের এরকম কথা শুনে রাজীব বাবু এবং কাঞ্চনা দেবীর খুবই খারাপ লাগে, আর তারা নিজেদের ভুল বুঝতে পারে। তাই সেদিনই তারা তিন বৌমার বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বৌমা, এই টিভিটা ভাঙা আমার একদমই উচিত হয়নি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর তোমরা বাড়ি ফিরে চলো। এরপর থেকে আর কোনোদিনও তোমাদের টিভি দেখা নিয়ে কোনো বাধা থাকবে না। রাজীব বাবু এরকম ভাবে ক্ষমা চাইলে তিন বৌমা খুবই খুশি হয়। সেদিনই রাজীব বাবু একটা নতুন বড় ওয়াল টিভি কিনে আনে, যাতে তার তিন বৌমা ভালোভাবে টিভি দেখতে পারে। সেদিনের পর থেকে তিন বৌমার আর কোনো অভিযোগ থাকে না। তারা সময় মতো সংসারের সমস্ত কাজকর্ম করে এবং যত খুশি টিভি দেখে। কি হলো, এই গরমে তোরা আমাকে এখানে ডাকলি কেন? বেশ তো বাড়িতে শুয়েছিলাম, তোরা এতবার করে ফোন করছিলি কেন বলতো? ফোন করছিলাম এটার জন্যই যে এই গরমের ছুটিতে সব বন্ধুরা মিলে এদিক ওদিক তো ঘুরতে যাচ্ছে। চল না, আমরা কদিনের জন্য দার্জিলিং থেকে ঘুরে আসি প্লিজ। তোর শখ কম নয়, তুই ছেলে আর আমরা মেয়ে, আমাদের বাড়ি থেকে অ্যালাউ করবে? তুই এটা ভাবলি কি করে শয়তান? তাছাড়া সেই তো প্ল্যানটা ক্যান্সেলই হবে। তাহলে সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করা হোক না। না না, ক্যান্সেল হবে না। বুঝেছি, তাহলে দূরে কোথাও যাওয়া যাবে না, তাই তো? তাহলে চল না, এক কাজ করা যাক, সবাই মিলে ওয়াটার পার্কে যাই। সারাদিন এই গরমের ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব, খুব মজা হবে। আইডিয়াটা খারাপ নয়, কিন্তু যা গরম পড়েছে, এমনিতেই সারাদিন আমি বাথটাবের মধ্যেই বসে থাকি। এই না না, আমি ওয়াটার পার্কে যেতে পারবো না। আমি সাঁতার কাটতে পারি না রে। আমি যদি ওয়াটার পার্কে গিয়ে ডুবে যাই তখন কি হবে? এ বাবা, এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেলি, এখনো সাঁতার জানিস না? তোকে খুন করতে মানুষের 2 সেকেন্ডও সময় লাগবে না। শোন, চাপ নেওয়ার কিছু নেই, আমরা আছি তো। আমরা তোকে সাঁতার শিখিয়ে দেব। এখন যদি সাঁতার না শিখতে পারিস, তাহলে আর কোনোদিনই সুযোগ পাবি না, বুঝলি? না না, আমার ভয় করছে বাবা। তোরা মজা করতে ব্যস্ত থাকবি, আর দেখা গেল আমি ওদিকে জলে ডুবে পটল তুললাম। দেখ, ভেবে দেখ, আমার যদি কিছু হয়, তোরা সব কটা কিন্তু জেলে যাবি। আরে না রে, ওয়াটার পার্কে জলের গভীরতা খুব কম থাকে। ঠিক আছে, তোরা তো ভয় লাগলে তুই নিচে না নেমে উপরে বসে বসে স্নান করিস, ওকে? এবার ফাইনাল তো? পরের দিনই তারা 5-6 জন বন্ধু মিলে ওয়াটার পার্কে যায়। মৌমিতা সাঁতার জানতো না বলে মনে মনে খুব ভয় পাচ্ছিল। তার বন্ধুরা তাকে আরো বেশি ভয় দেখানোর জন্য হঠাৎ করে পিছন থেকে ঠেলে তাকে জলে ফেলে দেয়। মৌমিতা হাত পা ঝাপটাতে শুরু করে। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি। এই বাঁচা আমাকে, আমি মরে যাব। তোদের কাউকে ছাড়বো না আমি, বাঁচা আমাকে, বাঁচা। আরে বুদ্ধু, কোমর পর্যন্ত জলে আবার কেউ ডোবে নাকি? তোকে কেউ বাঁচাতে আসবে না, কারণ সবাই ভাবছে যে তুই নাটক করছিস। এ তো দেখছি জলে ডুবে নয়, ভয়েই মরে যাবে। দাঁড়া, এই 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 মমিতা, এই দেখ, কোমর পর্যন্ত জল আছে, দেখ দেখ,
আরে দাঁড়া দাঁড়া দাঁড়াবি তো, শান্ত হয়ে দেখ, এত অল্প জলে কেউ ডোবে নাকি? হ্যাঁ তাই তো, আর একটু হলে আমি মরেই যেতাম, জল খেয়ে পেটটা তো ঢোল হয়ে গেল। ও বাদ দে তো, গরমে জল খাওয়া ভালো। এই দেখ মমিতা, আমরা আজকে তোকে সাঁতার কাটা শিখিয়ে দেব। এই দেখ, আমি যেমন করব তুইও তেমন করবি, ঠিক আছে? দেখ, এই তোরা সবাই দাঁড়িয়েছিস কেন? নেমে পড় সবাই। মৌমিতাকে তার বন্ধুরা কিছুক্ষণ ধরে সাঁতার শেখানোর চেষ্টা করে এবং কয়েক ঘন্টার মধ্যেই মৌমিতা সাঁতার কাটা শিখে যায়। তার খুবই আনন্দ হয়। আমি জানতাম না রে সাঁতার কাটা এত সহজ। ইয়ে, কি ভালো লাগছে রে। আমাকে এবার কেউ নদীতে ফেলে দিলেও আমি বেঁচে যাব, তাই না বল? তারা সেদিন অনেকক্ষণ ধরে স্নান করে বাড়ি চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। মৌমিতা আবার তার বন্ধুদের ওয়াটার পার্কে যাওয়ার জন্য বললে কেউ যেতে চায় না, কারণ সবাই নিজের নিজের কাজে খুব ব্যস্ত ছিল। মৌমিতা বিরক্ত হয়ে তার বয়ফ্রেন্ড সন্দীপকে দেখা করার জন্য একটা পার্কে আসতে বলে। সেদিন প্রচুর গরম পড়েছিল। সন্দীপ ঘামে একেবারে ভিজে গিয়ে সেখানে এসেছিল। কি হলো কি তোমার? গরমকালে এই ভর দুপুরে পার্কে ডাকলে কেন? আমাকে মারার প্ল্যান করছো নাকি? উফ, কি যে বলো না। বসো, এখানে তোমার সঙ্গে কথা আছে, বসো। বলো কি কথা? এ বাবা সন্দীপ, তোমার মাথা থেকে টপ টপ করে ঘাম পড়ছে। ইস, তোমার তো প্রচুর ঘাম হচ্ছে। এই চলো আমরা স্নান করে আসি, আমারও তোমাকে দেখে খুব গরম হচ্ছে। মানে কোথায় স্নান করবে? পাগল হয়ে গেলে নাকি? কি বলবে বলো, আমি বাড়ি গিয়ে স্নান করে নেব। না না, আমি আর তুমি ওয়াটার পার্কে গিয়ে স্নান করব। চলো, এই পার্কের পাশে একটা ওয়াটার পার্ক আছে। কি হলো, চলো। আরে আমার কাছে এক্সট্রা জামা প্যান্ট নেই, আমি কি ভিজে জামা কাপড় পরে বাড়িতে যাব নাকি? অদ্ভুত। আরে এত মূর্খ কেন তুমি? ওয়াটার পার্কে স্নান করার জন্য টি শার্ট প্যান্ট সবকিছুই ভাড়া পাওয়া যায়। চলো চলো, এবার আর কোনো কথা নয়, চলো। মৌমিতা সন্দীপকে জোর করে একটি ওয়াটার পার্কে নিয়ে যায়। মৌমিতা সেখানে গিয়েই জলে ঝাঁপ দেয়। আহ, কি আরাম। সন্দীপ, চলে এসো তুমিও। কি নোংরা জল মৌমিতা, কেমন কালো কালো মনে হচ্ছে। দেখো, একসঙ্গে হাজার হাজার জন স্নান করছে। না, আমি এখানে স্নান করতে পারবো না। তুমি করো বাবা, তুমি স্নান করো, আমি তোমাকে দেখি। আরে বোকা, এখানকার জলটাই এরকম কালো রঙের। হে হে হে, দেখো কি সুন্দর লাগছে না? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আসবে কি? হ্যাঁ না? আচ্ছা, আসছি আসছি। না না, আমি জলে নামবো না। ওই দেখো, ওই বাচ্চা দুটোকে দেখো, জলে হিসু করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ বাবা, কি নোংরা। আমি এই নিয়ে 5 বার জলে হিসু করলাম, আজকে আমার অনেক হিসু পাচ্ছে। হ্যাঁ, আমারও। আমরা অনেকক্ষণ ধরে স্নান করছি তো, ওই জন্য মনে হয় হিসু পাচ্ছে। চল এবার স্নান করি। দেখলে, জল একেবারে দূষিত করে দিল বাচ্চা দুটো। ছি। আরে সন্দীপ, এটা তো কমন ব্যাপার। ছোটবেলায় আমিও পুকুরে অনেকবার হিসু করেছি, সবাই করে গো। কেন, তুমি একবারও করনি? ছি, কখনোই না। আমার তো এবার মনে হচ্ছে যে এই সুইমিং পুলে জল নেই, এতগুলো মানুষ হিসু করে ভর্তি করে ফেলেছে, আর তুমি তাতে স্নান করছো। ছি ছি ছি, অসম্ভব ব্যাপার। আমি চললাম, আমি এখানে কিছুতেই স্নান করতে পারবো না। ঠিক আছে, চলে যাওয়ার আগে একটা কথা শুনে নাও। আমি তোমার সঙ্গে আর সম্পর্কে থাকতে পারবো না। দেখো, আমি সুইমিং পুলে স্নান করতে খুব ভালোবাসি, আর যেটা তুমি ঘৃণা করো। সবাই নিজের গার্লফ্রেন্ডের জন্য হিসু পটি সব খেতে রাজি হয়ে যায়, আর তুমি এই সামান্য হিসু করে চলে স্নান করতে পারলে না? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। সেই দিনের পর থেকে মৌমিতা সন্দীপের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দেয়। বেশ কয়েক মাস কেটে যায়। মৌমিতার বাড়ি থেকে নন্দন নামে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। নন্দন খুব ধনী পরিবারের ছেলে ছিল। তাদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব ছিল না। নন্দনের কাঁধে ছিল তার বাবার বিশাল বিশাল ব্যবসা বাণিজ্যের দায়িত্বভার। একদিন মৌমিতা ও নন্দন নিজেদের মধ্যে আলাপ পরিচয় করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। তারা দুজনেই আইসক্রিম ও ডেজার্ট অর্ডার করে খেতে শুরু করে। কিছুক্ষণ পর মৌমিতা বলে, কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে না? কোথা থেকে আসছে বলো তো? এ বাবা, তোমার গা থেকেই তো গন্ধ আসছে। গন্ধ? কই না তো, আমি পাচ্ছি না।
ড্রাইভ করে আসার সময় হয়তো একটু ঘেমে গেছি, আর এমনিও তো আমার অত বেশি ঘাম হয় না, আর ঘাম হলেও কি আমার ঘামে কোনো দুর্গন্ধ নেই, বুঝেছো? নিজে তুই কেউ কখনো টক বলে নাকি? আমি বলছি তোমার গা থেকে গন্ধ বের হচ্ছে, ইমিডিয়েটলি তোমার স্নান করার প্রয়োজন। কি ডেটিং এ এসে আবার কে স্নান করে? শোনো, আমার গায়ে কোনো গন্ধ নেই, আমি বললাম না। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তাই তো? এই যে দিদি, একবার এদিকে আসবেন তো। এই যে আপনাকে, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, একটা হেল্প করুন তো। হ্যাঁ বলুন। সুখে দেখুন তো এনার গা থেকে গন্ধ বেরোচ্ছে কিনা। উহ, কি হচ্ছে এগুলো? কারোর কি আর কোনো কাজ নেই যে তোমার কথা শুনে গন্ধ শুকতে আসবে? না না, আমার কোনো প্রবলেম নেই। কই না তো, কোনো গন্ধ নেই, বরং আমি খুব সুন্দর একটা পারফিউমের সেন্ট পাচ্ছি। পারফিউমের নামটা কি গো? তুমি কোথা থেকে কিনেছো? এই এই জান তো, যান এখান থেকে। আপনার নাকটাই খারাপ, কোনো কাজের নয়, নাকটাকে কেটে ফেলে দিন। শোনো নন্দন, আমার কথাটা ভালো করে শোনো। আমি আর তুমি পাশে সুইমিং পুল থেকে স্নান করে আসি। চলো, এই গরমে খুব ভালো লাগবে, দুজনে ঠান্ডা ঠান্ডা জলে দাঁড়িয়ে গল্প করব। হ্যাঁ দাদা, ম্যাডাম ঠিকই বলছেন। গায়ে গন্ধ থাকুক বা না থাকুক, এই গরমে 2-3 বার স্নান করা খুব দরকার। যা গরম পড়েছে, 40 ডিগ্রি তো পেরিয়েই গেল প্রায়। হ্যাঁ ঠিক আছে, আপনি নিজের কাজ করুন। ওকে মৌমিতা, চলো তাহলে স্নান করা যাক। মৌমিতা ও নন্দন দুজনে একসঙ্গে স্নান করতে যায়। তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে এবং কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করে দেওয়া হয়। বিয়ের দিন নন্দন অনেক মোটা দামি দামি পাঞ্জাবি পরে বিয়ে করতে এসেছিল, তাই তার খুব গরম লাগছিল এবং ঘামে তার বডি একেবারে ভিজে গিয়েছিল। তাই দেখে মৌমিতা আবারও নন্দনকে স্নান করতে বলে। কি হলো, যাও আগে স্নান করে এসো, তারপর বিয়ে করবে। মৌমিতা, তুমি বিয়ের দিনও শুরু করলে এসব? প্লিজ এসব বন্ধ করো। এত গরম হলে আমি কি করব বলো? তোমরা বিয়ে বাড়িতে এসি লাগাওনি কেন তবে? এটা তো তোমাদের দোষ। আমাদের এসি লাগানোর প্রয়োজন পড়ে না, কারণ আমরা তোমার মতো নই। আমরা দিনে 10-12 বার করে স্নান করি, তাই আমাদের গরম লাগে না। যাও যাও, স্নান করে এসো বলছি। না, আমি যাব না। তোর সবাই কি ভাবছে বলো তো? আমার গায়ে কি গু লেগে আছে নাকি যে স্নান করতে হবে? ঠিক আছে, তুমি এভাবে শুনবে না দেখছি। দাঁড়াও তবে, আমি নিজেই তোমাকে স্নান করিয়ে দেব। এই বলে মৌমিতা এক বালতি জল নিয়ে এসে সকলের সামনেই নন্দনের গায়ে ঢেলে দেয়। নন্দন এবং তার পরিবারের সকলেই খুব অপমানিত বোধ করে এবং মৌমিতার সঙ্গে তাদের ছেলের বিয়ে দিতে অস্বীকার করে। মৌমিতার বাবা মা তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। শুধু তাই নয়, মৌমিতার মা রেগে গিয়ে মৌমিতার গালে একটা চড় মারে। মৌমিতা তার ভুল বুঝতে পেরে লজ্জা বোধ করে। শেষ পর্যন্ত নন্দন মৌমিতাকে ক্ষমা করে দেয় এবং মৌমিতাকে বিয়ে করে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মৌমিতা সেদিনের পর থেকে অন্য কাউকে আর কখনোই স্নান করার জন্য ফোর্স করে না। গরমকালে সে নিজেই বারে বারে স্নান করে।